এখন আমরা প্রিপোজিশনের কিছু এক্সাম্পল এবং তার সাথে কিছু টেকনিক শিখব, কারণ আমরা সবসময় আমাদের যে গ্রামার বই থাকে সেখানে কিন্তু কিছু গদবাঁধা যে রুলসগুলো থাকে সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করি এবং তারপরে আমরা সেটা দিয়ে এক্সাম হলে এক্সাম অ্যাটেন্ড করি। কিন্তু আজকে আমি যেটা করব সেই রুলসগুলোই তোমাদেরকে পড়াবো, কিন্তু ওরকম গদবাঁধা না করে আমি কিছু শর্ট টেকনিক বা কিছু শর্টভাবে তোমাদের কাছে ভেঙে রুলসগুলো পড়াবো। এতে করে যেটা হবে তোমরা সহজেই মনে রাখতে পারবে, এবং যেহেতু আমি সাথে এক্সাম্পল ইউজ করব এতে করে যেটা হবে সেই রুলসগুলোকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটু বলে নেই, আমরা সাধারণত যে প্রিপোজিশনটা ব্যবহার করি বা আমরা শিখে থাকি সেটা মূলত তিনটা বিষয়ের উপরে বেস করে ব্যবহার করা হয়। প্রথমত হচ্ছে ডিরেকশন। বিভিন্ন রকম ডিরেকশন দেওয়া হতে পারে নিচ থেকে যাচ্ছে তখন আমরা বলি আন্ডার, যদি তোমাকে ছুঁয়ে যাচ্ছে তখন আমি বলি অ্যাক্রস, যদি আমি বলি ভেতর থেকে যাচ্ছে তাহলে হয়তো আমি বলবো ইন, অথবা উপর থেকে যাচ্ছে হয়তো আমি বললাম অন। এই ধরনের যে ডিরেকশন রিলেটেড প্রিপোজিশনগুলো আছে সেটা ব্যবহার হয়। আবার অনেক সময় হয় প্লেসের উপরে একটা নির্দিষ্ট জায়গার কথা হয়তো বা বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে কিছু প্রিপোজিশন হয়। আবার অনেক সময় হয়তো বা টাইমের কথা বলা হচ্ছে, যে কোনো স্পেসিফিক ডেট, টাইম, ইয়ার এ ধরনের যে শব্দগুলো থাকে সেটার উপরে বেস করেও ডিফারেন্ট প্রিপোজিশন হয়। সো আজকে আমরা এই ডিরেকশন বা প্লেস, টাইম যেটাই বলছি না কেন সবগুলোকে কিভাবে আরো ছোট করে এবং খুব সহজেই মনে রাখতে পারি সেগুলো নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আমি যেটা বলবো, আমি আজকে তোমাদের সাথে প্রথম প্রিপোজিশনটা শুরু করব হচ্ছে প্রিপোজিশন অফ টাইম দিয়ে। প্রিপোজিশন অফ টাইমের কথা যদি আমি বলি সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস মনে রাখতে পারি। একটা হচ্ছে গিয়ে ঘড়ি, আমরা সবাই ঘড়ি ব্যবহার করি, ঠিক আছে, এবং অন্য আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ক্যালেন্ডার। তো আমি একটু লিখবো এবং লেখার পরে তোমাদের জন্য একটা এক্সাম্পল দিয়ে সেটা ডেসক্রাইব করব যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো। ফার্স্টে আমি যেহেতু বললাম ঘড়ি, তার মানে হচ্ছে ওয়াচ। এবং দ্বিতীয়টা আমি বলেছি ক্যালেন্ডার। যেহেতু আমি বললাম যে ওয়াচ এবং ক্যালেন্ডার, আমরা সবাই কিন্তু জানি যে ওয়াচে কি কি থাকে। যখন তোমার হাতে একটা ঘড়ি থাকে, ঘড়িতে তুমি কি কি জিনিস খেয়াল করো? প্রথমেই থাকে আওয়ার, অর্থাৎ ঘন্টা আমরা যেটাকে বলি। তারপরে থাকে মিনিট, এরপরে থাকছে সেকেন্ড। এখন একটা জিনিস বলে রাখি, যখনই তোমরা ঘড়ি অর্থাৎ এই তিনটা জিনিস দেখতে পাবে, ঘড়িতে তো আমরা সাধারণত এই তিনটা জিনিসই দেখি, কখনো ঘন্টা দেখছি অর্থাৎ কয়টা বাজতেছে, তার সাথে আমি মিনিট দেখতেছি যে কয় মিনিট হচ্ছে এবং কত সেকেন্ড হচ্ছে। তো একটা জিনিস বলবো, যখনই তোমরা আওয়ার, মিনিট অথবা সেকেন্ড দেখবে সেখানে চোখ বন্ধ করে কোনো কিছু চিন্তা ভাবনা না করে অ্যাট বসিয়ে দিবে। যে ধরনের ঘন্টা থাকুক, যে মিনিট থাকুক, যে সেকেন্ড থাকুক, ওয়াচ রিলেটেড যে কোনো কিছু অর্থাৎ তোমার এখানে সময় জানতে চাচ্ছে সেখানে তুমি চোখ বন্ধ করে অ্যাট বসিয়ে দিবে। এরপরে হচ্ছে ক্যালেন্ডার। এখন একটু চিন্তা করতে হবে যে ক্যালেন্ডারে কি কি থাকে। ক্যালেন্ডারে কিন্তু সাধারণত থাকছে ইয়ার, এবং আরেকটা থাকছে মান্থ। এখন কথা হচ্ছে এই ইয়ার এবং মান্থ এই দুইটা জিনিসই আমরা নর্মালি ক্যালেন্ডারে দেখি। তো যদি ইয়ার এবং মান্থ থাকে তাহলে আমরা এখানে কি বসাবো? যদি তুমি ইয়ার বা মান্থ যেটাই দেখো না কেন চুপচাপ সেখানে অন বসিয়ে দিবে। আমরা কিন্তু অলরেডি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে যে প্রিপোজিশন অফ টাইম যেটার কথা আমি বলেছিলাম তোমাদের কাছে, আমরা কিন্তু সেই প্রিপোজিশন অফ টাইমটা শিখে নিয়েছি। এই যে দুটি উদাহরণ আমি তোমাদেরকে দুটি রুলসের কথা বললাম, এই দুটির মাধ্যমেই কিন্তু তোমরা প্রিপোজিশন অফ টাইম যেটা বলেছিলাম সেটা কিন্তু শিখে নিয়েছো। এরপরে আমরা 2 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, অর্থাৎ কোনো জায়গার কথা যখন তোমাকে বলা হবে অথবা একটা প্লেসের কথা তোমাকে ইন্ডিকেট করা হবে সেন্টেন্সের ভেতরে, সেখানে আমরা প্রিপোজিশন অফ প্লেস যেটা আছে তার কিছু রুলস ব্যবহার করব। এখন প্রথমেই আমি বলতে পারি ইন। ইনের
কথা যদি আমি বলি, যখনই ইন ব্যবহার হবে সেক্ষেত্রে তোমার সেন্টেন্সটা এরকম থাকবে, মনে করো তুমি একটা ঘরের ভেতরে বসে আছো এবং সেই ঘরের ভেতরে যে তুমি বসে আছো, ঘরের দেয়াল এবং চারপাশ বা ওই জিনিসটা তোমার চারপাশে ঘিরে আছে, অর্থাৎ তুমি মধ্যে আছো, তুমি একটা রুমের ভেতরে বসে আছো, তার মানে রুমের চারপাশটা ঘিরে কিন্তু তোমাকে ব্লক করে রাখা হয়েছে অথবা তুমি ঘিরে রয়েছো। এর ধরনের সেন্টেন্সগুলো যখন থাকবে, হতে পারে আই অ্যাম ইন মাই হাউস, তার মানে তুমি তোমার বাসার ভিতরে আছো। যখনই তুমি ভিতরে থাকবে তখনই তুমি ব্যবহার করবে ইন। তার মানে হচ্ছে যখনই তুমি কোনো কিছুর ভেতরে আছো এবং যেটা তোমাকে চারপাশ থেকে ব্লক করে রাখছে, সেটা যখনই থাকবে বা এই ধরনের সেন্টেন্স যখনই থাকবে তখনই তুমি ব্যবহার করবে ইন। এরপরে আমি বলছি অন। কোথায় আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করব? অন প্রিপোজিশনটি আমরা ব্যবহার করব কয়েকটি জায়গাতে। যেমন প্রথমত হচ্ছে সারফেস। সারফেস অর্থ কি আমরা সবাই জানি, মানে হচ্ছে উপরে। তুমি কোনো একটা কিছুর উপরে আছো, বলতে পারি ধরো এই কলমটি আমার হাতের উপরে আছে, তার মানে আমার হাতের উপরে অর্থাৎ সারফেসের উপরে এই কলমটি আছে। যখনই এরকম সারফেস বা উপরে বলতে কোনো কিছু বলবে তখনই তুমি সেখানে অন ব্যবহার করবে। এটা হচ্ছে অনের একটি আমি রুলসের কথা বললাম। আমি যেহেতু তোমাদের বলেছি যে কয়েকটা জায়গাতেই আমরা অন ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে অনের 2 নাম্বার যে রুলসটি হচ্ছে বা রুলটি হচ্ছে সেটি হচ্ছে ডেট অথবা ডেজ। মানে হচ্ছে তুমি কোনো একটা তারিখের কথা বলছো অথবা কোনো একটা দিনের কথা বলছো। আমি কিন্তু এর আগেই তোমাদেরকে একবার বলেছিলাম যে যখনই তুমি তারিখ বা দিনের কথা বলছো, একটু যদি খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রথমে একটা তোমাদের উদাহরণ বলেছিলাম যেটার সাথে ক্যালেন্ডার রিলেটেড আছে, সেখানে কিন্তু আমি অনের কথা বলেছিলাম। সেই একইভাবে এখানেও কিন্তু ডে অথবা ডেট যেটিই হোক না কেন তোমরা কিন্তু সেখানে অন ব্যবহার করবে। এরপরে হচ্ছে যদি কোনো ডিভাইসের কথা আমি বলি, যে ডিভাইসটি এই মুহূর্তে ব্যবহার হচ্ছে, ধরো আমি বললাম তুমি কোনো বলতে পারি যে তুমি একটা মেশিনের ভেতরে আছো অথবা একটা মেশিনের থ্রুতে তুমি অনেক আই বিকাম ইন্টেলিজেন্ট অন দিস অথবা উইথ দিস, এরকম যদি কোনো একটা কথা বলা হয়ে থাকে যে ডিভাইসটি ইউজ হচ্ছে, এরকম ধরনের কোনো ডিভাইসের কথা যখনই তোমাকে বলা থাকবে তখন তুমি সেখানে কোনো কিছু চিন্তা ভাবনা না করে অন লিখে দিবে। এই গেল আমাদের গ্রামারের 2টি রুলসের কথা, একটি হচ্ছে প্রিপোজিশন অফ টাইম আর একটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। এখন আমি প্রিপোজিশনের বেসিক কিছু রুলসের কথা, আরও কিছু রুলসের কথা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা বিষয় একটু শেয়ার করে নেই, সেটা হচ্ছে যখনই যে ধরনেরই সেন্টেন্স তোমাদের সামনে আসুক না কেন এক্সাম হলে কোয়েশ্চেন পেপারে, কোনো কিছু চিন্তা না করে আমি যে ছোট ছোট রুট ওয়ার্ডগুলোর কথা তোমাদেরকে বলছি, যেমন ওয়াচ বা আওয়ার, মিনিট, সেকেন্ড থাকলে অ্যাড বসাবে, এই ধরনের রুলসগুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু অনেক সময় তোমাদেরকে হয়তো পুরো সেন্টেন্সটাও পড়ার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র সেন্টেন্সটাতে স্পেসিফিক কোন ওয়ার্ডটা রয়েছে যেটার কারণে হয়তো অ্যাড হতে পারে, হয়তো অন হতে পারে, ইন হতে পারে, এই জিনিসগুলো তোমরা যদি একটু ক্লিয়ারলি বুঝতে পারো তাহলেই কিন্তু তোমরা ইজিলি অ্যান্সার করতে পারছো। এরপরে আমরা যে 3 নাম্বার নিয়মটি বা 3 নাম্বার রুলটি শিখব সেটি হচ্ছে উইথ। একটু লিখে নিচ্ছি। উইথ একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যখনই তোমরা প্রিপোজিশন পড়বে, সেই প্রিপোজিশন পড়ার ক্ষেত্রে উইথ বা অন, ইন যেটাই পড়ো না কেন সবসময় সেটাকে ইংলিশে বা সেন্টেন্সে সেটা কিভাবে ব্যবহার হয়েছে এটা মনে করে বা এটা মাথায় রেখে পড়ার চেষ্টা করবে। কারণ সবসময় আমরা বাংলার ক্ষেত্রে যদি বলি, আমরা কিন্তু জানি উইথ শব্দের অর্থ হচ্ছে সাথে, তার মানে সবসময় যে উইথ শব্দের অর্থ সাথে হবে এবং সেটা প্রিপোজিশনের ক্ষেত্রেই হবে এরকমটা কিন্তু ভাবা ভুল। যেভাবে ব্যবহার হয়েছে ঠিক সেটা মনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, বাংলা আমরা ব্যবহার করব সেটা শুধুমাত্র কমিউনিকেট করার জন্য, বোঝার জন্য, কিন্তু বাংলার মিনিং দিয়ে যদি তুমি মনে রাখার চেষ্টা করো সেক্ষেত্রে অধিকাংশ সময় তুমি দেখবে তোমার মিনিংয়ের সাথে সেন্টেন্সের যে অর্থে ব্যবহার হয়েছে সেটা হয়তো ম্যাচ করছে না। তো আমি সবসময় যেটা বলবো, যেভাবে ব্যবহার হয়েছে সেই ব্যবহারটা মনে রাখার চেষ্টা করো, শুধুমাত্র বাংলা অর্থটা মনে রাখার থেকে। এতে করে যেটা হবে এক্সাম হলে তোমাদের কনফিউশন কম সৃষ্টি হবে। তো যেটা বলছিলাম, আমরা উইথ নিয়ে এখন শিখব। তো উইথের ক্ষেত্রে আমি যদি বলি, উইথ যেটা হবে সেখানে হচ্ছে প্রথমেই তোমরা দুটি জিনিস মনে রাখবে। উইথ বলার সাথে সাথে একটা থাকবে হচ্ছে সেন্সেশন।
এবং অন্যটি হচ্ছে ফিলিংস। এখন মনে হতে পারে যে উইথের সাথে সেন্সেশন বা ফিলিংস এই শব্দ দুটির কি ধরনের সম্পর্ক রয়েছে। প্রথমত যেটা হচ্ছে, সেন্সেশন বা ফিলিংস শব্দের অর্থ আমরা যেভাবে ব্যবহার করি, যদি আমরা প্রিপোজিশনের সেন্সে বলি সেক্ষেত্রে যেটা হবে, এটা এমন ধরনের অনুভূতি বোঝাবে যেটা তুমি প্রকাশ করতে পারছো, অথবা তোমার সাথে যে ব্যক্তি আছে তার সেই অনুভূতিটা তুমি বুঝতে পারছো, অর্থাৎ তুমি দেখাতে পারছো। মনে করো তুমি দেরি করে বাসায় আসলে, তো দেরি করে বাসায় আসার ফলে কি হবে, তোমার আব্বু তোমার সাথে রাগ করবে। তোমার বাবা তোমার সাথে রাগ করেছে, তার মানে হচ্ছে মাই ফাদার ইজ ফিউরিয়াস উইথ মি। তার মানে তুমি কিন্তু তোমার বাবা যে তোমার সাথে রাগ করেছে সেই রাগটা কিন্তু তুমি অনুভব করতে পারছো, অথবা তার যে রাগ করার অ্যাক্টিভিটি বা তার যে ফেসিয়াল এক্সপ্রেশন সেটা কিন্তু তুমি বুঝতে পারছো। এখন দেখো, তুমি যদি এটা উইথ বাংলা দিয়ে পড়তে, উইথ অর্থ সাথে, তার মানে কি বাবার সাথে রাগ হয়েছে বা মিনিংটা কিন্তু হচ্ছে না। তো এই ক্ষেত্রে যেটা বলবো যে যে মিনিংটা বলছে বা যেভাবে বোঝানো হয়েছে ইংলিশ গ্রামারে সেভাবে বোঝার চেষ্টা করো, শুধুমাত্র বাংলা অর্থের উপরে ভিত্তি না করে। তার মানে আমরা উইথের কথা বলতে পারি যেখানে তোমার বলা হবে যে যে ফিলিংসটা বা যে সেন্সেশনটা আছে, অর্থাৎ তুমি হও অথবা তোমার সাথের যে লিসেনার বা স্পিকার থাকবে তার যে ফিলিংসটা সেটা যদি তোমার সামনে দেখা যায়, সে যদি তোমাকে দেখাতে পারে, সেটা হচ্ছে সেই ধরনের শব্দগুলো বা বাক্যগুলো যখন থাকবে সেখানে আমরা প্রিপোজিশন বা ড্যাশ যে সাইনটা থাকবে সেখানে আমরা উইথ ব্যবহার করব। এতক্ষণ ধরে আমরা কিন্তু 3টা রুলস শিখে ফেলেছি প্রিপোজিশন সম্পর্কিত। সো এখন তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্নের ব্যবস্থা করা হয়েছে। সো আমাকে দ্রুত কোয়েশ্চেনটির অ্যান্সার দিয়ে জানিয়ে দাও যে তোমরা আসলেই এতক্ষণ পর্যন্ত আমি যা বলছিলাম সেটা সত্যিই বুঝতে পেরেছো কিনা। এখন আমরা প্রিপোজিশনের বাকি আরো কিছু রুলস সম্পর্কে জানবো, যাতে করে আমরা যখন এক্সাম হলে যাব এই রুলসগুলোর বাহিরেও আরো যে ধরনের প্রিপোজিশনগুলো আছে সেগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা যেন খুব সহজেই মার্ক তুলতে পারি। এর পরের যে প্রিপোজিশনটির কথা আমি বলবো সেটি হচ্ছে বাই। আমরা সবাই জানি সেই ছোটবেলা থেকে জার্নি বাই ট্রেন, জার্নি বাই প্লেন, জার্নি বাই বাস, বাই মিস্টেক এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করেছি। হ্যাঁ, এই ধরনের শব্দগুলোতেই মূলত এই বাই প্রিপোজিশনটি ব্যবহার হয়। তো প্রথমে যদি আমি প্রিপোজিশনটির কথা বলি, যেমন আমি বললাম বাই মিস্টেক, তার মানে হচ্ছে তুমি কাজটি করছো সেই কাজের ধরনটি কেমন, সেটি কি ভুল ধরনে তুমি কাজ করছো নাকি ঠিক ধরনে কাজ করছো, তোমার কাজের ধরনটা বোঝানোর জন্য হচ্ছে বাই শব্দটি ব্যবহার হচ্ছে। আমি বললাম ও আমি তো এটা করতে পারিনি, সরি মাই মিস্টেক, অথবা আমি বলছি যে আমার ভুল হয়েছে, এটা আমি অ্যাকসেপ্ট করছি, তারপরে বললাম তুমি কিভাবে করলে, এটা ভুলে করেছি, কিভাবে বলবে এটা, বাই মিস্টেক, ভুলে হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে তোমার কাজের ধরন বোঝানোর জন্য আমরা বাই প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। এটা গেল বাই প্রিপোজিশনটি ব্যবহার করার একটি নিয়ম। এরপরে যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে ট্রান্সপোর্টেশন। আমি কিছুক্ষণ আগেই কিন্তু বাই প্রিপোজিশনটি শুরুতেই বলেছিলাম, বাই ট্রেন, বাই প্লেন, বাই বাস। তার মানে হচ্ছে যে কোনো যানবাহনে তুমি হয়তোবা যাতায়াত করছো, সেক্ষেত্রে তুমি বলতে পারবে বাই শব্দটির বা বাই প্রিপোজিশনটির ব্যবহার করতে পারবে। তারপরে 3 নাম্বার যেটা হচ্ছে ডুয়ার, অর্থাৎ যে কাজটি করে। অনেক সময় আমরা ছোটবেলায় বা এখনো যদি রাস্তাঘাটে চলাফেরা করি আমরা কিন্তু দেখি বিভিন্ন সাইনবোর্ড, সেই সাইনবোর্ডের নিচে ছোট করে কিন্তু সেই সাইনবোর্ড যে পেইন্ট করেছে সেই পেইন্টারের নামটা লেখা থাকে। তার মানে যে ডুয়ার বা যে কাজটি করেছে তার নামের আগে, বা সেই ডুয়ার বা যে কাজটি করেছে যেমন পেইন্টার, তার নামের আগে কিন্তু আমরা বাই শব্দটি ব্যবহার করতে পারছি। এছাড়া আরেকটি বাইয়ের ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে নেক্সট টু বা বিসাইড, অর্থাৎ একদমই তোমার পাশের যে ব্যক্তিটাকে তুমি যদি বোঝাতে চাও সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি বাইকে নেক্সট টু বা বিসাইডের পরিবর্তে। এরপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যদি কোনো ধরনের ডেডলাইন দেয়া হয়, যে তোমাকে আগামীকালকের ভেতরে এই অ্যাসাইনমেন্টটা হয়তোবা সাবমিট করতে হবে, যদি এই ধরনের কথা বলা হচ্ছে তার মানে তোমাকে কিন্তু একটা ডেডলাইন দেয়া হচ্ছে। ডেডলাইন যখনই দেয়া হবে এই ধরনের ডেডলাইনের কথা বলার সাথে সাথে কিন্তু আমরা বাই প্রিপোজিশনটি ব্যবহার করব। এ গেল বাই প্রিপোজিশনটির ব্যবহার। এখন আমরা আরেকটা প্রিপোজিশন সম্পর্কে জানি, সেটা হচ্ছে অন টু।
হয়তোবা খেয়াল করতে পারো তোমরা যে আমি কিন্তু কিছুক্ষণ আগে অন প্রিপোজিশনটির কথা বলেছি এবং মোটামুটি আমি দুইবার অন প্রিপোজিশনটির কথা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমি এখানে কিন্তু অন বলছি না, এখানে বলছি অন টু। তার মানে হচ্ছে অন একা না, এমন কিছু হবে তার সাথে অন টু প্রিপোজিশনটি বসবে। তো প্রথমে যদি আমি বলি, যেমন কোনো বস্তুর সম্পর্কে তোমার যদি সম্পূর্ণ ধারণা থাকে, যেমন আমি বললাম দে নো দ্যাট আই অ্যাম অন টু দেয়ার প্ল্যান, তার মানে হচ্ছে তারা জানতো যে আমি তাদের প্ল্যানটা সম্পর্কে অবগত আছি এবং সম্পূর্ণ অবগত আছি, মানে তোমরা যে কি করছো আমি কিন্তু সেটা জানি। তো এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অন টু এর ব্যবহার করব। এরপরে হচ্ছে যদি আমি কোনো ধরনের মুভমেন্টের কথা বলি, ধরো আমি বললাম যে এই বইটাকে নিয়ে টেবিলের উপরেই রাখো, দ্য বুক ইজ পুট অন টু দ্য শেলফ, আমি বললাম টেবিলের উপরে রাখো, তাহলে হবে অন টু দ্য টেবিল। এখন কিন্তু আমি কিন্তু বইটার মুভমেন্টটা বলছি, কোথায় বলছি? টেবিলের উপরে। তার মানে কি কোনো একটা বস্তু অর্থাৎ বইয়ের মুভমেন্টের কথা বলা হচ্ছে। যখনই কোনো ধরনের মুভমেন্টের কথা বলা হবে তখনই কিন্তু আমরা অন টু ব্যবহার করব। এরপরে আজকে সর্বশেষ যে প্রিপোজিশনটি রয়েছে সেটি হচ্ছে আপ অন। সো আপ অন প্রিপোজিশনটির কথা যদি আমি বলি সেক্ষেত্রে এটার একটা রুলস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যখনই আমি আপ অন প্রিপোজিশনটি ব্যবহার করব সেক্ষেত্রে এই প্রিপোজিশনটি তখনই হয় যখন তোমার ইমিডিয়েটলি কোনো একটা কিছু হয়েছে অথবা কোনো একটা ঘটনা ঘটেছে। ধরো যে আমি বললাম, বলতে পারি ধরো তোমার রেজাল্ট দিয়েছে এবং তারপরে তুমি কি করলে, খুব খুশি হয়ে গেলে এবং দৌড় দিয়ে তোমার আম্মুর কাছে চলে গেলে। এই যে তুমি খুশি হয়েছো, কেন খুশি হয়েছো? তোমার রেজাল্টের কারণে। যখনই তোমার রেজাল্টের ডিক্লারেশন হয়েছে, আপন দ্য রেজাল্ট ডিক্লারেশন হি অর শি অর ইউ রাশ টু ইউর মাদার। কেন যাচ্ছ? অবশ্যই তোমার রেজাল্ট সম্পর্কে বলতে যাচ্ছ। তো এই যে একটা ঘটনা হয়েছে এবং ইমিডিয়েটলি তুমি একটা ডিসিশন নিয়ে দৌড় দিয়ে তোমার আম্মুর কাছে চলে গিয়েছো, এই ধরনের ঘটনাগুলো যখন হবে তখনই আমরা আপন প্রিপোজিশনটি ব্যবহার করব। এখন আমি তোমাদের সাথে যে প্রিপোজিশনগুলো বললাম, লাস্ট আমি যে তিনটা প্রিপোজিশনের কথা বললাম, এটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে এখন একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সেটা একটু বুঝিয়ে দাও যে তোমরা সত্যিই বুঝতে পেরেছো রোজগুলো। আমরা আজকে আমাদের যে আলোচনা করলাম প্রিপোজিশনের উপরে সেটা সম্পর্কে যদি আমি তোমাদেরকে বলি, কিছুটা সাজেশন বলতে পারো, যদি সাজেশনের মতো করে বলি তাহলে বলবো আমি যে রুলসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা সেই রুলসগুলোকে একটা সাইড নোট করে যদি নিজেদের খাতায় লিখে নাও, সেক্ষেত্রে যেটা হবে যে এক্সাম হলে যাওয়ার আগে তুমি কিন্তু একবার ওই নোটটা বা ওই পেজটা দেখলে কিন্তু তোমাদের জন্য ইজি হচ্ছে। যদিও আমরা তোমাদের জন্য নোট প্রোভাইড করব, সেখানে আমরা এই সম্পর্কিত যে রুলসগুলো রয়েছে সেটা আমরা আলাদা সাইড করে দিয়ে দিব, যাতে করে তুমি একবার দেখে নিলে তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। তাছাড়াও এতগুলো রুলস তোমরা পড়ে নিয়েছো, নিজেদেরকে যাচাই করার তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, সেই জন্য আমরা একটা কুইজ রেখেছি। যদি তোমরা খুব ভালোভাবে প্রিপোজিশনের রুলসগুলো বুঝে থাকো তাহলে সেই কুইজটা দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু তোমার নিজেকে যাচাই করে নিতে পারছো যে আসলেই তোমার প্রিপোজিশনের যে প্রিপারেশনটা রয়েছে সেটা কোন লেভেলে তুমি চলে গিয়েছো, আসলে কি খুব ভালো হয়েছে নাকি একটু কম হয়েছে নাকি আরেকটু পড়াশোনা করতে হবে। তো সেজন্য আমি চাইবো তোমরা অবশ্যই কুইজটি অ্যাটেন্ড করো। যে কনফিউশন ছিল সেটা আমি দূর করতে পেরেছি। তারপরে তোমরা যদি প্রতিদিনকার প্রিপারেশন নেওয়া এবং প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো, আশা করব প্রিপোজিশনের যে কনফিউশনগুলো ছিল সেটা তোমাদের আজকের ক্লাস এবং নিজেদের প্রিপারেশন নেওয়ার ফলে অবশ্যই দূর হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।